নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এই ক্লাসে আমরা উচ্চতর গণিতের প্রথম ক্লাস করতে চলেছি, যেটা অ্যাকচুয়ালি নবম দশম শ্রেণী 2025-এর জন্য প্রস্তুতকৃত। আমরা যদি একটু আসি, তোমাদের বইটা নতুনভাবে 2025 সালের জন্য পরিমার্জিত করা হয়েছে এবং তোমাদের বইয়ের যে অধ্যায়টা রয়েছে আমরা শুরু থেকে করব, বাট আমরা প্রত্যেকটা টপিক একটু জানবো। দেখো, আমরা একটা অধ্যায় যে শুরু করছি বা আমরা যেগুলো পড়া শুরু করছি প্রথম অধ্যায় থেকে, এটা প্রথম অধ্যায়ের ক্লাস, অর্থাৎ সেই অনুসারে আমরা করা উচিত আমাদের সেট অ্যান্ড ফাংশন। আমরা সেট অ্যান্ড ফাংশন শুরু করব, বাট আমরা প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে একটু ডিটেলিং জেনে নিব, ঠিক আছে? তারপরে আমরা অধ্যায়ে পা দিব। আচ্ছা, প্রথম বিষয়টা যদি প্রথম অধ্যায় আসে, যার নাম হলো সেট অ্যান্ড ফাংশন, দ্বিতীয় অধ্যায় হলো বীজগণিত। এভাবে তোমরা মোটামুটি অধ্যায়গুলো দেখতে পাচ্ছ। এবার তোমাদের প্রশ্ন সম্পর্কিত আমি কিছু কথা বলি। এবারকার সৃজনশীল প্রশ্ন থাকবে 4টি, ঠিক আছে? তো 4টি কোথা থেকে থাকবে? বীজগণিত অংশ থেকে থাকবে 2টি, জ্যামিতি থেকে থাকবে হলো 2টি, ত্রিকোণমিতি থেকে থাকবে 2টি, আর বাকি 2টি থাকবে কোথায়? আর বাকি 2টি থাকবে সম্ভাবনা ও ধারা থেকে। আচ্ছা, এবার এই অধ্যায়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো? কেউ যদি আমাকে প্রশ্ন করে যে ভাই, হায়ার ম্যাথ ক্লাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলো, সেক্ষেত্রে আমি বলবো এই দ্বিতীয় অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে এই তৃতীয় জ্যামিতির মধ্যে 3 নম্বর অধ্যায়টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগে প্রত্যেকটা অধ্যায় শুরু করার আগে আমি মনে করি যে একটা ক্লাস শুরু করার আগে সেই ক্লাসের অধ্যায় সম্পর্কে জানা তোমাদের দরকার। তারপরে যদি কেউ বলে আমাকে কোনটা ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমি বলবো 7 নম্বর অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। অসীম ধারা, এখান থেকে প্রশ্ন প্রচুর পরিমাণে আসে। তারপরে ত্রিকোণমিতির অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। তারপরে দ্বিপদী বিস্তৃতির অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। আচ্ছা, তারপরে তোমরা দেখতে পাচ্ছ স্থানাঙ্ক জ্যামিতি, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সমতলীয় ভেক্টর, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। সম্ভাবনা, আর যাদের পাস নিয়ে সমস্যা, যারা পাস বিষয়ে কিছু বোঝো না, তাদেরকে আমি সর্বপ্রথম বলবো যে সম্ভাবনার অধ্যায়টা অন্তত করে, মানে সম্ভাবনার ক্লাসগুলো অন্তত করো, যেন তুমি অন্তত কিছু না হোক পাস মার্কটা অর্জন করতে পারো। আচ্ছা, এ হলো মোটামুটি আমাদের ডিটেলিং। যেহেতু আমি শুরুতে করব, তো আমাদের প্রথম অধ্যায়ের নাম হলো সেট অ্যান্ড ফাংশন। তো চলো আমরা একটু সেট অ্যান্ড ফাংশনের অধ্যায়টা দেখি। সেট অ্যান্ড ফাংশন, এই সেট অ্যান্ড ফাংশনে কি রয়েছে, এই অধ্যায়টা কেন পড়তে হবে বা কোন টপিকটা রয়েছে, এখান থেকে কি ধরনের প্রশ্নগুলো আসে সে বিষয়ে আমি বলবো। দেন আমরা দেখি প্রত্যেকটা টপিকে কি রয়েছে। এই অধ্যায়টার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হলো সেট। সেট কি? যারা তোমার নর্মাল জেনারেল ম্যাথ করেছো, তারা সেট সম্পর্কিত মোটামুটি ধারণা রয়েছে যে সেট কাকে বলে, সেট কত প্রকার। বাট কোনো প্রশ্নে কিন্তু সেট সম্পর্কিত কখনো এই প্রশ্নটা আসবে না যে সেট কাকে বলে, সেট কত প্রকার। তাও আমি তোমার জানার সুবিধা বলি যে বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। সেট নর্মালি 2 প্রকার, একটা হলো তালিকা পদ্ধতি, একটা হলো সেট গঠন পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিছু নির্দিষ্ট কাজ রয়েছে। এর সমান কিছু উপাদান দেওয়া রয়েছে, ঠিক আছে? যে উপাদানগুলোকে তোমার কাজ করা হয়েছে। তালিকাটিতে 10 থেকে বড় নয়, এখানে দেখো 10 থেকে বড় নয় এমন স্বাভাবিক সংখ্যা বর্গের সেট। এটা কারণ 10-এর উপরে বর্গ দিলে 100 হয়, আর 10-এর থেকে বড় যেটা সেটা 11, 11-এর উপরে বর্গ দিলে 121 হয়। এটা কিন্তু সেখানে নাই, এই জন্য এই কথাটা বলছে। এখানে তোমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছ এরকম, এটাকে বলা হয় ইপসিলন নট। এক্স এর মান মানে এর উপাদান সংখ্যা নয়, বা এর এই উপাদানটি এক্স এর মধ্যে নেই, এরকম একটা বিষয় এটাকে বোঝানো হয়। আচ্ছা, তো এখানে সেই সম্পর্কিত একটা কাজ দেওয়া হয়েছে যে কি করো, উপরের যে আলোচনা সেই উপলক্ষে। তো আলোচনাটা কি ছিল আমরা একটু আলোচনাটা ভালো করে দেখে নিই। বাস্তব ও চিন্তা জগতে এটা তোমরা পড়লাম, বলা হয়েছে এমন স্বাভাবিক সংখ্যা বর্গের সেট। আচ্ছা, সেটকে এভাবে তালিকার সাহায্যে বর্ণনা করাকে তালিকা পদ্ধতি বলে, মানে এইভাবে সংখ্যা আকারে যদি বর্ণনা করা হয় সেটা হলো তালিকা পদ্ধতি। আচ্ছা, যে সকল বস্তু নিয়ে সেট গঠিত এদের প্রত্যেককে সেটের উপাদান বলে, মানে এই যে 1, তোমার 4, 9, 16, তারপর কত 25, তারপর তোমার হলো 36, এই যে যেগুলো, এগুলোর প্রত্যেকটাই তোমার কি এক একটা তোমার বস্তু বা এক একটা তোমার কি সেটের উপাদান। এক্স এ এর উপাদান হলে লেখা হয় যে এক্স ইপসিলন এ, এর বাংলা হলো এক্স হলো এ সেটের উপাদান সংখ্যা। এই ইপসিলনটা দ্বারা বোঝানো হয় এ, মানে উপাদান সংখ্যা। তাহলে এক্স হলো এ এর উপাদান সংখ্যা। আর যদি এক্স যদি এ এর উপাদান সংখ্যা না হয়, সেক্ষেত্রে লেখা হয় এক্স ইপসিলন নট এ, মানে এক্স হলো এর উপাদান সংখ্যা নয়। উপরোক্ত সেট এ কে এস কে লেখা যায়,
কি আকারে দেখো এসকে এবার লেখা যায় হলো এক্স ইন্টু এক্স, 100 এর বড় নয় এমন পূর্ণ কি 100 এর বড় নয় এমন পূর্ণবর্গ সংখ্যা। এই পদ্ধতিকে বলা হয় সেট গঠন পদ্ধতি। আচ্ছা হলো এবার কাজ, এস যে সেট তা ব্যাখ্যা করো। এস যে সেট তা ব্যাখ্যা করো। এস যে এস কে অন্যভাবে প্রকাশ করো। আচ্ছা এস কি সেট, এস যে সেটটা দেখো 1 4 এটা একটা পূর্ণবর্গ সংখ্যা সেট, তাহলে এস একটা কি পূর্ণবর্গ সংখ্যা সেট। এবার এস কে অন্যভাবে প্রকাশ করতে বলছে। এখন এই টপিকটা নিয়ে আমি মূলত আসলে যেটা বলতে চাই, প্রথম অধ্যায়ে আমার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়টা। তো এখানে দেখো সার্বিক সেট সম্পর্কিত তোমরা সেই ক্লাসগুলোতে জানছো। আমরা একটু এই কাজগুলোকে একটু ওভারটেক করে আমরা একটু নিচে যাব যেখানে মূলত প্রশ্নগুলো রয়েছে। ঠিক আছে, আমরা আজকে জানবো যে এই অধ্যায়টার মধ্যে টোটাল কি কি রয়েছে। আমরা গত ক্লাসে যতটুকু সমাধান করা সেটা জানবো, পাশাপাশি আমার জানা উচিত যে একটা জায়গা থেকে কোথা থেকে প্রশ্ন আসে এই সেট গঠন থেকে। আচ্ছা এবার আমরা আসলাম তোমাদের অনুশীলনী, যে অনুশীলনী আছে অনুশীলনী 1, সে অনুশীলনীতে আমরা যাব, সরাসরি অনুশীলনীতে যাব। থামো একটু ওয়েট করি। আচ্ছা আর নিচে অনুশীলনী এখনো না, কত পেজ দেখছো এখানে। আচ্ছা প্রত্যেকটা বিষয়ে জানার জন্য তোমাকে ইম্পর্টেন্ট টপিকটা বলতে হবে। এই হলো তোমার অনুশীলনী 1। তুমি যদি খেয়াল করো অনুশীলনী 1.1 যেটা রয়েছে এখান থেকে নিচের দিকে মোটামুটি কিছুগুলো নৈবেত্তিক প্রশ্ন। তো মোটামুটি এই পর্যন্ত না সরি এই পর্যন্ত হলো নৈবেত্তিক প্রশ্ন, যে বিজোড় সংখ্যা এই সংখ্যা, তাই এটা হলো তোমার কি প্রশ্ন নৈবেত্তিক। তার মানে প্রশ্ন শুরু হচ্ছে হলো এখান থেকে 6 থেকে 6 7 8, ঠিক আছে, তারপর হলো 9, এই যে এগুলো তোমার প্রশ্ন। এবার হলো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো বা কোনগুলো তোমাদের মানে সামনের বারের জন্য পরীক্ষার জন্য সবচেয়ে বেশিবার প্রশ্ন আসে। সেক্ষেত্রে যদি আমি দাগাই, তোমাকে সর্বপ্রথম দাগ দিব হলো 17 নম্বর প্রশ্নটা, প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। ঠিক আছে, তো এটা তোমাকে জানতে হবে। তারপরে এখানে তুমি যে সৃজনশীল দেখতে পাচ্ছ 18 নম্বর সৃজনশীলটা, এটাও প্রচুর পরিমাণে বোর্ড প্রশ্নে আসে। 19 নম্বর সৃজনশীলটা, এটাও তোমাদের প্রশ্নে আসে। এই প্রশ্নগুলো অর্ধবার্ষিক পরীক্ষাতে তোমরা 100% কমন পাবা, এটা আমি তোমাদের এতটুকু আশ্বস্ত করছি। তারপরে এই 25 নম্বরটাকে তোমরা দাগ দিবা, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যদি আমরা এখানে যাই, এগুলো মোটামুটি এখানে দেখো আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এই যে এখানে এটা। তো এই যে প্রশ্ন তোমাদের কয়েকটা প্রশ্ন দিলাম 15 16 17 18, ঠিক আছে, এই যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে তোমাদের। আর কিছু না হোক এই অধ্যায়ের মধ্যে যদি এই অধ্যায় এই বিষয়গুলো করো, দেখবা অনেক ভালো একটা রেজাল্ট তুমি পাবা এই ক্লাসগুলো ভালোভাবে মনোযোগ সহকারে করা যায়। তারপরে 26 নম্বর সৃজনশীল রয়েছে, 27 নম্বর সৃজনশীল রয়েছে। আর একটা সিক্রেট কথা বলি যে অর্ধবার্ষিক পরীক্ষাতে যে অধ্যায়টা যার সিলেবাসে রয়েছে, যেমন এই সিলেবাসটা বর্তমান 9 আছে, হয়তো বা 10 এর নাই বর্তমান যারা আছো, বাট পরবর্তী যারা হয়তো বা ভিডিও দেখবা তাদের অবশ্যই সিলেবাস থাকবে। এবার এখান থেকে তুমি যে বিষয়গুলো দেখতে পারছো, এই বিষয়ের মধ্যে যে কটা লাস্টের সৃজনশীলগুলো থাকে একটা প্রশ্নে বা একটা বোর্ডে যে লাস্টের সৃজনশীলগুলো থাকে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এখান থেকে তোমরা 100% প্রশ্ন পাবা, অন্তত কোথাও না পাও অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষাতে কম পাবা। তো গুরুত্ব সহকারে এই যে যেগুলো দেখালাম এগুলো করতে হবে, ক্লাসগুলো বুঝতে হবে, তাহলে দেখবে একটা ভালো মান অর্জন করতে পারবা তোমরা। যাই হোক আজকের ক্লাস আমরা এতটুকুই রাখবো। সব ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।